মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আই হোপ তোমরা খুব ভালো আছো, আর আমিও কিন্তু বেশ ভালো আছি। আজকে হলো বুধবার ঘড়ির কাঁটায় এখন সকাল 8টার মতো বাজে। তবে চলো, ঠিক এখন থেকেই আমি আমার ব্লগটা শুরু করছি, অবশ্যই তোমাদেরকে সঙ্গে নিয়ে। আশা রাখছি তোমাদের সবার দেখতে ভীষণ ভালো লাগবে। সকালবেলা ঘুম থেকে উঠেই না নিজে ফ্রেশ হয়ে নিয়েছি, আর যখনই গামছা দুটোকে মেলার জন্য ব্যালকনির দরজাটা খুলেছি, ওরে না, দেখছি পুরো খটখটে রোদ্দুর। জানো তো, মনে হচ্ছিল গরমের দিন, মানে শীতকাল যেন গায়েব হয়ে গেল হুট করে। আগের দিন রাত্রিরেও বেশ ঠান্ডা লাগছিল, হিমও পড়ছিল প্রচুর, কিন্তু সকালবেলা উঠে একদম অবাক হয়ে গেছি। জানো তো, মানে এই রকমটা খটখটে রোদ্দুর গরমের দিনেই হয়। তো যাকগে, রোদ্দুর দেখলে কিন্তু এমনি মনটা ভালো হয়ে যায়। তো আমার মনটাও সেরকমভাবেই খুশি খুশি হয়ে গেছিল এত সুন্দর রোদ্দুর দেখে। তারপরে গামছাগুলোকে সুন্দর করে মেলে দিয়ে আস্তে আস্তে টুকটুক করে কাজকর্মে হাত দিয়েছি। সবার প্রথমে না গলুর ঘরের বিছানাটাকে তুলে নেব ভাবছি, কারণ ও তো প্রত্যেক সময় সব কিছু ছড়িয়ে ছিটিয়ে রেখে দেয়। আর যদি একটু গুছিয়ে গাছিয়ে না রাখি না, তাহলে কেমন একটা অগোছালো হয়ে থাকে। ওর স্যাররা পড়াতে এলেও বিছানার ওপরে সমস্ত বই খাতাগুলো পড়ে থাকে, কেমন একটা লাগে, আমার খুব একটা ভালো লাগে না। তো সেই জন্য চেষ্টা করি কি, সবসময় বিছানাগুলোকে একটু টান টান করে পেতে রাখতে, সুন্দর করে গুছিয়ে রাখতে। আর আমার ঘর গুছোতে তো ভীষণই ভালো লাগে। আমাকে দিনের মধ্যে যদি সবসময় বেশিরভাগটা সময় যদি বলা হয় তুমি ঘর গুছোও আর রান্নাবাড়ি করো, আমি কিন্তু খুশি। রান্না করতেও আমি যেমন বেশি ভালোবাসি, আর ঘর বাড়ি গুছিয়ে রাখতেও বেশি ভালোবাসি। আসলে আমি কাজ করতেই ভালোবাসি, জানি না কেন, বসে থাকতে খুব একটা আমার ভালো লাগে না। তবে হ্যাঁ, মাঝে মাঝে কিন্তু আমার একঘেয়েমি কাজ করতে করতে না একটু বিরক্তি মনে হয়, কিন্তু চট করে আবার এটাও মনে হয় যে বিরক্তি কেন করছি, আমার ঘর আমার সংসার আমি যদি গুছিয়ে না রাখি তাহলে হয়? বাড়িতে লক্ষ্মীশ্রী থাকে কখনো? কখনোই না। কারণ পরিষ্কার পরিচ্ছন্নতাই কিন্তু আমাদের ঘরের লক্ষ্মীশ্রী বজায় থাকে। ঠাকুর কিন্তু তুষ্ট হয় এই পরিষ্কার পরিচ্ছন্ন থাকলেই। যেখানে নোংরা সেখানে কিন্তু সব সময় নেগেটিভিটি বিরাজমান। এটা তো আমরা সবাই জানি, আর তোমরাও জানো। তবু ওই যে, তোমাদের সাথে তো কথা বলতে হবে আমাকে, তাই না? কথা না বললে তো আমারও ভালো লাগবে না, আর তোমাদেরও ভালো লাগবে না। তো চলো, গলুর ঘরের বিছানা তোলা কমপ্লিট, আমার ঘরের বিছানা তোলা কমপ্লিট। আর এই দেখো, আমার এই টি টেবিলের ওপরে ছোট্ট যে রেড কালারের ম্যাটটা, এটাকে না আমি নিজে হাতে বানিয়েছি। কোনো ছোটোখাটো কাপড়ের টুকরো যদি দেখি সেটা ভালো আছে, ওটাকে আমার নষ্ট করতে মন চায় না, ওটা দিয়ে কিছু একটা বানানোর চেষ্টা করি। আর সুন্দর করে আমি কতগুলো পার্পেল হার্ট, যে ইনডোর প্ল্যান্টস হয়, সেই মানে ডালগুলোকে কেটে সুন্দর করে কাপটার মধ্যে সাজিয়ে আমার টেবিলটার উপরে রেখে দিলাম। দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল, পুরো টেবিলটা ভরা ভরা। আর তারপরে দেখো, আমি সেলাই করতে বসেছি। আর এটা কি সেলাই করছি জানো তো? ওই আমার ইলেকট্রিকের যে হট ব্যাগগুলো হয়, সেই ব্যাগটা না ওপরে কাপড়টা ফেটে গেছে চাপা লেগে, আমারই হাত পায়ের চাপা লেগেছিল, কাছে নিয়ে শুয়েছিলাম। তো ভাবলাম সেটাকে আর রেখে দেবো না, সেলাই করে ফেলি। তো চলো, গাছগুলোকে এবার জল দিয়ে নিই। বেশ অনেক দিন পরে আমার ব্যালকনির এই গাছগুলোকে স্নান করিয়ে দিলাম। মাঝে মাঝে না আমার মনে হয় যে ওরা স্নান করতে চাইছে, কারণ আমরা যেমন স্নান করলে একটা ফ্রেশ ফিল করি, গাছেদেরও কিন্তু একটু স্নান করার ইচ্ছে হয়, একটু না মাঝে মাঝেই হয়। যদিও এখন শীতকাল,
তাই প্রত্যেক দিন স্নান করাই না। তো আমার মনে হচ্ছিল কি যে একটু দরকার, তাই আজকে সব কাজগুলোকে আমি সুন্দর করে স্নান করিয়ে দিলাম। আর তারপরে আমিও খুশি আর ওরাও খুশি। ছাদে গেছিলাম ছাদের গাছগুলোকেও জল দিতে। ওনাদেরকে জল দিয়ে এসে সোজা কিচেনে, কারণ রান্নাবাড়ি করতে হবে তো। আর ততক্ষণে ঘড়ির কাঁটায় কিন্তু প্রায় 9:30, 9:35 সেই রকম বেজে গেছে। এতটা সময় ধরে কিন্তু আমি ঘরের কাজ করেই গেলাম। তো সব কিছু কমপ্লিট করে নিয়েছি। এইবারে রান্নাটা করব ফটাফট। আর গুছিয়ে বাছিয়ে নিয়ে রান্না করলে খুব বেশি ভালো হয় আমার। একবারে রান্নাটা হয়ে যায়, বেশিরভাগ সময় তাই করি। আর যখন খুব তাড়া থাকে না, তখন তো আর সেটা হয়ে ওঠে না। তখন রান্না করি, সবজি কাটি, মশলা করি, আবার এদিকে অন্যান্য কাজও করতে হয়। তো আজকে ভাবছি একটু গুছিয়ে গাছিয়ে নিয়েই রান্নাটা করব। আর আজকে না কচি মাছ রান্না করব। তোমরা কে কে খাও বলো তো কচি মাছ? কে কে চেনো আমাকে কমেন্ট বক্সে জানিও তো। আমাদের এই দিকটাতে কিন্তু এই মাছগুলো খুব পাওয়া যায়, ভীষণ টেস্টি হয় খেতে। আর এটা কিন্তু লোটে মাছ না। লোটে মাছ আর কচি মাছ দেখতে কিন্তু অনেকটাই এক, কিন্তু কচি মাছ শক্ত হয় আর লোটে মাছটা কড়াইয়ে দিলেই একদম গলে যায়। কিন্তু লোটে মাছের থেকেও কচি মাছ খেতে ভীষণ টেস্টি হয়, দারুণ খেতে হয়। আমার তো ভীষণ ভালো লাগে। তো তারপরে দেখো মাছটাকে ভালো করে না কচলে কচলে একটু ধুয়ে নিলাম, যেহেতু ফ্রিজে ছিল। আর এই টাইপের মাছগুলো না যখন আমরা ডিপ ফ্রিজে রেখে দিই, স্টোর করি, তখন কিন্তু ধুয়ে রাখলেও মনে হয় ক্লিন হয়ে গেছে, কিন্তু বরফ কাটার পরে না সমস্ত যে একটা ন্যালপা একটা আস্তরণ থাকে মাছের গায়ে, সেটা কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায় একটু কচলে ধুয়ে নিলে। আর তারপরে না একদম ঝকঝকে হয়ে যায় মাছগুলো। তো নুন হলুদ মাখিয়ে রেখে এদিকে ভাতটাকে বসিয়ে দিলাম, আর চালটাও ছেড়ে দিচ্ছি, চালটা ধুয়ে। যেদিকে ভাত হোক, আর ততক্ষণে আমি একটু আলুগুলো কেটে নেব, কারণ কচি মাছ পেঁয়াজ রসুন দিয়ে আলু দিয়ে গামাখা গামাখা ঝোল করে রান্না করব। মানে একদম শুকনো করব না, যেহেতু খেতে হবে ভাত, তো সেই জন্য। আর তারপরে গোলু যখন রান্না করব আমি, গোলু আমাকে হুট করে বলছে, মা তুমি আমাকে একটা ডিমের পোচ করে দেবে? আমার খুব খেতে মন চেয়েছে, একটু ঘি দিয়ে ভাত খাবো, সঙ্গে একটা ডিম পোচ তুমি আমাকে দেবে, অনেক দিন না খাইনি। তাহলে ঠিক আছে, কেন দেবো না। তো একটা ডিমও বের করে রেখেছিলাম, কারণ সঙ্গে সঙ্গে ফ্রিজ থেকে বের করে ডিম যদি রান্না করা যায় না, ওই ডিমের টেস্ট হয় না, আর সেটা খাওয়া কিন্তু স্বাস্থ্যের জন্য ভীষণ ক্ষতিকারক। এটা তো আমি জানি, আর সবাই জানে, তোমরাও নিশ্চয়ই জানো। তো ডিমটাকে পোচ করে দেওয়ার পরে দেখো আমি শাক রান্না করছি। আর এটা না বেথুয়ার শাক, বেথুয়া বথুয়া কে কি বলো আমি ঠিক জানি না, তবে আমাদের এইদিকে কিন্তু এটাকে বেথুয়ার শাক বলেই সবাই চেনে। তো সেই শাকটাকে বেছে নিয়ে, যদিও বাছা ছিল খুব ভালোভাবে, তবু কয়েকটা নোংরা আবর্জনা ছিল, সেইগুলোকে ফেলে দিয়ে সুন্দর করে শাকটাকে বসিয়ে দিলাম। আজ আর ঘন্ট করবো না গো, ভাজাই করে নেবো কাঁচা লঙ্কা দিয়ে। আর এইদিকে মাছটাকে ভাজতে বসিয়ে দিলাম। তো চলো মাছটা ভাজি, তারপর আসছি আবার তোমাদের সাথে গল্প করতে। ব্যাস, মাছগুলোকে আমার লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যে আর একটু সামান্য তেল দিলাম, অবশ্যই সর্ষের তেল। আর আমরা না সর্ষের তেলটাই বেশিরভাগ ইউজ করি, সাদা তেলটা না খেতে খুব একটা ভালো লাগে না। ওই ভাজাভুজিতে একটু খাওয়া হয়, কিন্তু সবজি তরকারি ঝোল মাংস সব কিছুতে আমরা সর্ষের তেলটাই ইউজ করে থাকি। তো তারপরে আলুগুলোকে ভাজতে দিয়ে এই দেখো এই ডগিটা আর ওর দুটো ছানা হয়েছে, ওদেরকে কয়েকটা বিস্কিট খেতে দিলাম। ওরা না দরজার সামনে এসে বসে থাকে আর কখনো আবার ডাকে, খুব মায়া লাগে, তাই ওদেরকে 2-4টে বিস্কিট দিই। আর অনেকগুলো কথা বলে ফেলি ওদের সঙ্গে, মনের যত কথা আছে সব কিছু ওদের সাথে বলি, ওদেরকেও একটু ভালোবাসি, একটু আদর করি, বেশ মনটা আমার ফুরফুরে হয়ে যায় তাতে। খুব
ভালো ফিল করি ভেতর থেকে। তো এইদিকে শাকটাও আমার ভাজা হয়ে গেছে, সেটাকে নামিয়ে রেখে এই দেখো আলুগুলোকে না তুলে নিচ্ছি। কেন কি আলুটা ভেজে না নিলে না খেতে খুব একটা ভালো লাগতো না, আর লাগেও না। এই মাছটা লাল লাল করে ভেজে তুলে নিয়ে রান্না করলে না অমায়িক হয় খেতে। তো ওই তেলের মধ্যে শুকনো লঙ্কা আর একটু গোটা জিরে ফোড়ন দিলাম, দিয়ে সামান্য একটু হলুদ দিয়ে দিলাম যেন না ছিটকে আসে। এদিকে ওদিকে তেল ছিটে গেলে আমাকেই ক্লিন করতে হবে, আর হাতে পায়ে ছিটলে তো বলাই বাহুল্য, সেখানে দাগ হয়ে যাবে, ফোসকা পড়বে। কি দরকার, তেলের মধ্যে একটু হলুদ দিয়ে দিলেই ব্যাস ম্যাজিকের মতো তেল ছোটা মানে ছিটে আসা একদম বন্ধ হয়ে যাবে, ছিটবেই না একটুও তেল। তোমরাও কিন্তু এই ট্রিকটা ফলো করে দেখতে পারো, ভীষণ উপকারী একটা ট্রিক এটা। তো তারপরে আমার রান্না ওইদিকে হচ্ছিল, আর শাক ভাজার যে কড়াইটা, ভাবলাম বসে কেন থাকবো, সেই কড়াইটাকে মেজে ফেলতে হবে তো। আর দেখো কড়াইটাকে মাজতে চলে এসেছি। আর আমার কড়াইগুলো এত ঝকঝকে তকতকে কেন থাকে বলো তো? কারণ আমি স্টিল উল দিয়ে কখনোই মাজি না। এই যে লাল লাল যে স্ক্রাবার প্যাডগুলো থাকে, এইগুলো না ভীষণ হার্ড হয়, আর এইগুলো দিয়ে আর একটু সাবান দিয়ে যদি কড়াই মাজো তাহলে ঠিক এইরকম রূপোর মতো চকচকে হবে। একটু প্রেসার দিতে হবে, খুব একটা না, তাই বলে। তো আমার মাজা কমপ্লিট করাই, আর এইদিকে না আমি মশলা দিয়ে মশলাটাকে কষাতে দিয়েছিলাম, কষানোও হয়ে গেছে। তারপরে গরম জল দিয়ে দিলাম পরিমাণ মতো, সামান্য একটু গ্রেভি রাখবো তো, তো সেই কারণে তারপরে ভাজা মাছগুলোকে দিয়ে দিলাম, দিয়ে এবারে না ঢাকা চাপা দিয়ে দিব। সুন্দর করে ফুটে ফুটে মাছটাকে নরম হয়ে যাবে, আর মাছের টেস্টটা ঝোলের মধ্যে চলে যাবে। তারপরে সামান্য একটু গরম মশলা দিলেই না রান্না আমার কমপ্লিট। তো ঢাকা দিয়ে ভাবলাম শুধু মাছ আর শাক করব, চলো একটু ডাল ফুটিয়ে নিই। মুসুর ডাল একটু কাঁচা লঙ্কা রসুন দিয়ে সুন্দর করে কাঁচা সর্ষের তেল দিয়ে ফুটিয়ে নেব। গরম গরম খেতে কিন্তু হেব্বি লাগবে। আর আমার এইরকম ডাল ফোটা খেতে না ভীষণই টেস্টি লাগে, ভীষণ। আর খাওয়াও কিন্তু ভীষণ উপকার। যাদের ওই ইউরিক অ্যাসিডের প্রবলেম নেই তারা শুধু প্রবলেম নেই তারা খেতে পারবে, যাদের প্রবলেম আছে তারা একটু অ্যাভয়েড করতেই হবে মুসুর ডালটা, কিছু করার নেই, ব্যাড লাক তাদের। তো দেখো লঙ্কা রসুনটা দেওয়ার পরে এইদিকে ঝোলটাও কমপ্লিট হয়ে গেছে, আর আমি একটু সামান্য গরম মশলা এতে অ্যাড করে দেব। তো সব কিছু রান্নাবাড়ি কমপ্লিট। চলো এবার ঝাড়ঝাটা করে স্নান করে আসছি। এখন শুধু ঘরগুলোকে না ঝাড় দিয়েই রাখবো। আজকে বুধবার, আর বুধবারে কিন্তু আমি ঘর বাড়ি ডিপ ক্লিন করি, মোটামুটি ঝাড়ু পোছা সব কিছুই করে থাকি। বৃহস্পতিবারে প্রচণ্ড চাপ হয়ে যায় কি না, তাই। তো ঝাড়ু দিয়ে স্নান করে খাওয়া দাওয়া করে নিয়েছি। আর তারপরে দেখো এইগুলো কি বলো তো, এইগুলো না হলুদ। আর আমরা কিন্তু বাজারের হলুদ খুব কম ইউজ করি। আমার প্রত্যেক বছরে 1 বছরের একবারে হলুদ কিনে রাখি। আর এটা কোথা থেকে কিনি বলো তো? আমাদের না গ্রামের বাড়ি আছে, আর ওইখানে একজন একদম ফ্রেশ জমির টাটকা হলুদ ওরা নিজেরাই বাড়িতে সেদ্ধ করে ভাঙিয়ে নিয়ে হলুদের বিজনেস করে, বিক্রি করে। আর ওইখান থেকেই আমার হাজব্যান্ড হলুদ নিয়ে আসে। হলুদের যেমন সুন্দর কালার তেমন সুন্দর গন্ধ, এত ভালো তোমাদের বলে বোঝাতে পারবো না, জানো তো। আমি যে ছাঁকছিলাম হলুদটা, তাতেই না পুরো ঘর হলুদের গন্ধ হয়ে গেছিল। আর তরকারির স্বাদ কিন্তু এই হলুদ দিয়ে রান্না করলে দ্বিগুণ হয়ে যায়। জানি না কেন, বাজারে আমি সেদিন একটা ছোট্ট হলুদের গুঁড়োর প্যাকেট কিনে এনেছিলাম, একদম ভালো না, জানো তো। রান্না করছি, রান্নার কোনো টেস্টই পাচ্ছি না। আর এই হলুদগুলো যে কোনো ভাজা করো, যা কিছু করো না কেন, এত সুন্দর কালার হয় আর এত টেস্টি হয়, কি বলবো। ভীষণ ভালো হলুদ, আর একদম খাঁটি ফ্রেশ। তো ভাবলাম আমার স্পাইস বক্সের মধ্যেও হলুদ একটু বাড়ন্ত হয়ে গেছিলো, সেটাতে পুড়ে দিই। পুড়ে দিয়ে তারপরে একটু রেস্ট নিয়েছিলাম। আর এখন কটা বাজে বলো তো? এখন প্রায় ওই 7:30 মতো বাজে, সন্ধে। তো
চাটা খাওয়া কমপ্লিট হয়ে গেছে, ভাবলাম ঘরগুলোকে মুছে ফেলি, তারপরে আবার রান্নার জোগাড় যন্ত্র করবো, অনেক কাজ বাকি। জামা কাপড়গুলোকেও গুছিয়ে নিয়েছি, আর এখন ঘরটাকে মুছে নিচ্ছি। তো চলো বন্ধুরা, আজকে আমার সকাল 8টা থেকে রাত্রি 7:30 অবধি সমস্ত কাজকর্ম তোমাদের সাথে শেয়ার করলাম। যদিও আরও অনেক কাজ থাকে, সব তো আর ক্যামেরাবন্দি করতে পারি না, তাহলে তো অনেক বড় হয়ে যাবে ভিডিওটা, তাই না? তোমাদেরও দেখতে বোরিং লাগবে। তো চলো বন্ধুরা, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তোমাদের, তাহলে অবশ্যই একটি লাইক করে দিও, আমাকে একটু ভালোবাসা দিও, সাপোর্ট দিও।